আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকে শুরু করছি ৪৩তম বিসিএস এর সাধারণ জ্ঞান পর্ব। আজ আমরা ৩০টি সাধারণ জ্ঞান শিখব। প্রথম প্রশ্ন, আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। দ্বিতীয় প্রশ্ন, বাংলার প্রাচীন জনপদের নাম কি? উত্তর হবে পুন্ড্র। বাংলার প্রাচীন জনপদের নাম পুন্ড্র। মুজিবনগর সরকারের অর্থনীতি ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থনীতি ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। এরপরের প্রশ্ন, ১৯৬৬ সালের ৬ দফায় কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩টি দফা। ১৯৬৬ সালের ৬ দফায় কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? ৩টি দফা। এরপরের প্রশ্ন, প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? উত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী। আনট্রাঙ্কুইল রিকালেকশন, দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখককে? উত্তর রেহমান সোবহান। রেহমান সোবহান। তারপরের প্রশ্ন, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর ৮ নং সেক্টর। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৮ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এখানে আরও কয়েকটি বিষয় আমাদের জেনে রাখা জরুরি। সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ১ নং সেক্টর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ২ নং সেক্টর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ৪ নং সেক্টর এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নং সেক্টর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১০ নং সেক্টর। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি ২০১৫ সালে। বাকি ৩টি সাল ১৯৭৭, ২০০৮ এবং ২০১৯ সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এরপরের প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? উত্তর ২৮-এর ২ অনুচ্ছেদ। উত্তর ২৮-এর ২ অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? উত্তর হচ্ছে ২৮-এর ২ অনুচ্ছেদ। পরের প্রশ্ন, নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? উত্তর আছে বৌদ্ধ ধর্ম। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? উত্তর বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রকে? উত্তর মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রকে? উত্তর মেয়র মোহাম্মদ হানিফ। পরের প্রশ্ন, বাংলাদেশ কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? ১৯৯৮ সালে। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় ১৯৯৮ সালে। পরের প্রশ্ন, একনেক এর প্রধান কে? একনেকের প্রধান প্রধানমন্ত্রী। একনেকের প্রধান প্রধানমন্ত্রী। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, একনেক ১৯৮২ সালে গঠিত হয়। একনেক ১৯৮২ সালে গঠিত হয়। বলাকা কোন ফসলের জাত? উত্তর গম। বলাকা কোন ফসলের জাত? উত্তর গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তো ২০০৯ সালে। তথ্য অধিকার আইন চালু হয় ২০০৯ সালে। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা। আপনারা জানেন নিপোর্ট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। নিপোর্ট ১৯৭৭ সালে গঠিত হয়। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ঢাকার আজিমপুরে অবস্থিত। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ঢাকার আজিমপুরে অবস্থিত। পরের প্রশ্ন, ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? উত্তর হবে রাজশাহী, দিনাজপুর। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? উত্তর হবে রাজশাহী, দিনাজপুর। পরের প্রশ্ন, ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। বন্ধুরা, আপনারা জানেন সুমাত্রা এবং ম্যানিলা এই দুইটা হচ্ছে তামাকের উন্নত জাত। দুইটাই পরীক্ষায় এসে থাকে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? উত্তর 87 নং অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? উত্তর 87 নং অনুচ্ছেদ। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ইনসেপ্টা। আপনারা বন্ধু জানেন, যখন ৪৩তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন এই প্রশ্নটি তখনকার সময়ের জন্য সাম্প্রতিক ছিল, কিন্তু এখনকার সময়ের জন্য এটা আর প্রযোজ্য নয়।
বা এটা আসার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশে কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে? উত্তর হবে 1974 সালে। বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বন্ধুরা, আপনারা সকলে জানেন 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং বাংলাদেশে প্রথম আদমশুমারি সম্ভবত হয় 1974 সালে। তাহলে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, প্রথম আদমশুমারি হয় এবং ওআইসি এর সদস্যপদ লাভ করে, এই তিনটেই 1974 সালে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? উত্তর 18 বছর। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? উত্তর 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কি? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক পদ নয়? উত্তর চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। অর্থাৎ এখানে বাকি তিনটা যে অপশন ছিল সেগুলো হচ্ছে সাংবিধানিক পদ, একমাত্র এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এটাই হচ্ছে সাংবিধানিক পদ ছিল না, বাকিগুলো হচ্ছে সাংবিধানিক পদ। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? উত্তর হবে এ.কে.এম. আব্দুর রউফ। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? উত্তর হবে এ.কে.এম. আব্দুর রউফ। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? উত্তর 2 টাকা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সরকারি নোট হচ্ছে 3টি, 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 3 টাকার নোট। বাকি যতগুলো নোট আছে সবই ব্যাংক নোট। তাহলে এখানে প্রশ্ন এসেছে কোনটি ব্যাংক নোট নয়, অর্থাৎ সরকারি নোট কোনটি? তো উত্তর হবে 2 টাকা। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? উত্তর স্টক মার্কেট। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? উত্তর হবে স্টক মার্কেট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? উত্তর আছে মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? উত্তর হবে মূল্য সংযোজন কর। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার, মূল্য সংযোজন কর বা ভ্যাট এটি একটি পরোক্ষ কর। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভ্যাট কি ধরনের কর, প্রত্যক্ষ কর নাকি পরোক্ষ কর? উত্তর হবে পরোক্ষ কর। পরের প্রশ্ন, এটি চালু হয় কত সালে? 1 জুলাই 1991। এটাও পরীক্ষায় এসে থাকে যে বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991 সালে। তো বন্ধুরা, 30টি প্রশ্ন শেষ হয়ে গেল। আশা করি প্রশ্নগুলো আপনারা আয়ত্ত করবেন এবং এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।